স্টুডেন্টও ইন মাই চ্যানেল আ জার্নি উইথ ফিজিক্স। সো আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো, হ্যাপিলি আছো এবং খুব টেনশনে আছো, কারণ এইচএস এগিয়ে আসছে আস্তে আস্তে করে। सो टेंशन लेने का कोई नहीं, देने का है, मैं हूं ना। ये मेरा डायलॉग। सो সত্যি তোমাদের জন্য তোমাদের জন্য যেটা করছি, আজকের আমরা আবার মডেল সেট 4 দ্যাট ইজ অফ ছায়া টেস্ট পেপারের পার্ট নম্বর 4 নিয়ে হাজির, যেখানে আমরা 18 মার্কস ক্যাচ 18 মার্কস সেটা হচ্ছে কি আমরা করছি। আর আমরা হচ্ছে বলেছিলাম যদি তোমরা অ্যাটলিস্ট এই 15খানা সেটের প্রত্যেকটা সেটের 15খানা সেট করব আমরা, আর প্রত্যেকটা সেটের যদি অ্যাটলিস্ট 18 মার্কস তুমি ভালোভাবে করে যাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় এই এমসিকিউ আর বাকি যে 4 নম্বরের প্রশ্ন থাকবে সেটা নিয়েও তোমার কোনো জটিলতা থাকবে না। এটা আই এম ড্যাম শিওর অফ ইট, তাই তো? তো যাই হোক, যারা সেশনটা শুরু করার আগে যেগুলো বলার কর্তব্য, তাই তো? তো যাই হোক, সেটা তোমরা সবই জানো, কিন্তু তবুও আমাকে বলতে হয় বারবার। সেটা হচ্ছে বারবার বলতেও আমার ইচ্ছাও করে। সেটা হচ্ছে গিয়ে থাকার বলবো না, আজকে ক্লাসটা হচ্ছে খুব ভালো হবে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রচুর নতুন নতুন কনসেপ্ট শেখার আছে এবং আমরা নতুন ট্রিকের সাহায্যে অঙ্কগুলো করতে থাকবো, ঠিক আছে? নতুন ট্রিকের সাহায্যে অঙ্কগুলো করতে থাকবো। তো যারা প্রথম দেখছো চ্যানেলটাকে, তারা অবশ্যই লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনের, দ্যাট ইজ আ ভার্চুয়াল বেল আইকন, তোমার পাশে যদি কোনো ঘন্টা থাকে সেটা নয়, অন স্ক্রিন ভার্চুয়াল বেল আইকনকে প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা অনেকেই আমার কাছে সাজেশন, এইচএস সাজেশন চাইছো, তো একটাই সাজেশন দেব, সেটা হচ্ছে কি একটু শেষের দিকে দেবো, ঠিক আছে? হয়তো তোমরা এটাই ভাবছিলে, অনেকে বলবো যে সাজেশন দেবো, কিন্তু এটাই সাজেশন, যে কোনো সাজেশন এরম বলবো না নিশ্চয়ই। একটা সাজেশন দেবো আমরা, সেটা হচ্ছে একটু শেষের দিকে দেবো, ঠিক আছে? আর সাজেশন থেকে না আসলে কিছু বলো না জানো আমাকে, যে স্যার আপনার সাজেশন থেকে কিছু আসেনি, ঠিক আছে? যাই হোক, আমি যেটা করছি, আজকেকারের ফার্স্ট প্রশ্ন দেখো। আজকের ফার্স্ট প্রশ্ন যেটা হচ্ছে 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রন সংখ্যা কত? ঠিকঠাক, এটা হচ্ছে তোমাদের একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন, তাই তো? স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। আমরা জানি আধানের কোয়ান্টায়ন কি, এবং আধানের কোয়ান্টায়ন থেকে যে ফর্মুলাটা উঠে আসে সেটা হলো কিউ সমান প্লাস মাইনাস এনি। আমরা প্লাস মাইনাসটাকে নেগলেক্ট করছি, ঠিক আছে? কিউ সমান প্লাস মাইনাস এনি। তাহলে কিউ এখানে কত দেখো, 1 কুলম্ব। আচ্ছা, এন কত? এন হচ্ছে আমাদের দ্যাট ইজ কিউ বাই ই। সো এন উইল বি দ্যাট ইজ সব সংখ্যা, কিউ মানে 1 1 কুলম্ব, আর ই মানে কত? ইলেকট্রনের আধান, দ্যাট ইজ অফ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, তাই তো? সো এটা তোমরা সলভ করবে, সলভ করার পরে যেটা অ্যান্সার আসবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। সো আই থিঙ্ক এ আর বি এর মধ্যে কিছু একটা হবে, আর আমি যদি খুব ভুল না হই তাহলে এইটা হতে পারে, এটা হতে পারে, আমি কিন্তু ড্যাম শিওর নই, এটা হতে পারে। ধরো একবার উত্তর দেখে নি কি আছে, ঠিক আছে? সেট 4 1b, সেট 4 1b, ঠিক আছে? সেট 4 1b, এটা ক্যালকুলেশন করলে এটাই আসবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি উপরে গেলে 19 দেবে, তাহলে এইখান থেকে একটা ভাগ হওয়ার জন্য এটা কিছু একটা আসবে, সেটার জন্য একটা কমে যাবে, তাহলে 18 দেবে, ঠিক আছে? তাহলে 1 কুলম্ব তড়িৎ, 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা এইটা। সো হিউজ নাম্বার, তাই না? সো চলো পরের প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট এবং খুব ইজি। সো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যে এটা যে আমাদের বলেছে তড়িৎ ক্ষেত্র ই সমান U1 i ক্যাপ প্লাস E2 j ক্যাপ প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে কিউ আধানকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে, এবং সেই যে দূরত্বটা সেটা এটা বলে দিয়েছে, আর ভেক্টর সমান a i ক্যাপ প্লাস b j ক্যাপ, এবং কার্য কত? খুব ভেরি সিম্পল এবং এট দি সেম টাইম কনফিউজিং প্রশ্ন। অনেকেই হয়তো ঠিকঠাক করবে, কিন্তু ম্যাক্সিমাম যে ভুল করবে সেটা আমি বলতে চাইছি না এটা, কিন্তু সবচেয়ে অনেকের হয়তো এ আর বি অপশনের মধ্যে গুলিয়ে গেলেও যেতে পারে। তো যেটা আমরা করব দেখো, খুব ইজি, সেটা হচ্ছে কি আমরা হচ্ছে কি কার্য হচ্ছে কি জানি, কার্য মানে ডাব্লিউ, সেটা হচ্ছে বল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়। তাহলে দূরত্বটা কত সরেছে, সেটা হলো আর ভেক্টর সরেছে, তাহলে এফ ডট আর হওয়া উচিত।
এফ মানে কত জানি, এফ মানে হচ্ছে কি ফোর্স। এবার এখানে ফোর্স যেটা ধরবো সেটা নিশ্চয়ই কুলম্ব ফোর্স ধরবো, তাই তো? সেটা হচ্ছে কি কিউ ই ভেক্টর দ্যাট ইজ অফ আর ভেক্টর। এবার যদি তুমি কিউটাকে একটু বাইরে রেখে ই ডট আর কে এইভাবে একটু লেখো, জাস্ট ফর সুবিধা, আর কিছু না, তাহলে ইটা তোমার এখানে বসবে আর আরটাও পরে এখানে বসবে। আর তোমরা ডট প্রোডাক্টের নিয়ম জানো, যেটা হচ্ছে সিমিলার, অর্থাৎ আই আই এর মধ্যে গুণ হয় আর জে জে এর মধ্যে গুণ হয়, আর ক্রস টার্ম গুলো ভ্যানিশ করে যায়, তাই তো? তাহলে আই ডট আই হচ্ছে কে সমান 1, আর জে ডট জে হচ্ছে কে 1, আর বাকি আই ডট জে সেটা হচ্ছে 0 হয়, আর জে ডট অফ আই সেটাও তোমাদের 0 হয়। তাহলে তুমি যদি হচ্ছে কি এখানটাই, আমার বসানোর জায়গা নেই বলে আমি বসাচ্ছি না, ই এর পুরো পার্টটা বসাবে, আর এর পুরো পার্টটা বসাবে। তাহলে এবার আই আই আর জে জে, তাহলে আই আই জে জে করলে কি হবে, এই আইটার সঙ্গে এই আইটার গুণ হবে, আর আই আই ডট 1 হয়, তোমরা সবাই জানো ভেক্টর ডট প্রোডাক্টের নিয়ম। তাহলে অ্যান্সার উইল বি কিউ E1 into A plus of E2 into of B, এইটা হওয়া উচিত, ঠিক আছে? অ্যান্সার E1A into E2B, এইটাই হবে তোমাদের অ্যান্সার। সো আই হোপ ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো, কারণ ডট প্রোডাক্ট আমরা জানি, তাই তো? ডট প্রোডাক্ট এইভাবে আমরা করতে জানি। সো মুছে দিই, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন দেখো কি বলেছে, এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাক্সের একক, ঠিক আছে? এটাও মুখস্থ বিদ্যা আমাদের। এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাক্সের একক, তাহলে 3 নম্বরে এসআই তে তড়িৎ ফ্লাক্স একক, তড়িৎ ফ্লাক্সের একক, ঠিক আছে? তাহলে অপশন কি আছে দেখো, অপশন এ বি সি এন্ড ডি। অপশন এ বি সি ডি তে কি বলেছে দেখো, ওয়েবার, কুলম্ব, জুল পার কুলম্ব। এটা হচ্ছে কি ওয়েবার, ওয়েবার এইভাবে লেখা আছে, পরীক্ষার সময় শুধু ডব্লিউবি তে থাকতে পারে, ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গল না, এটা হচ্ছে ওয়েবার, ডব্লিউবি। তারপরে আছে কি আমাদের ভোল্ট মিটার, তাই না, কুলম্ব আছে, কুলম্ব। কুলম্ব সি তে কি আছে দেখো, সি তে আছে জুল পার কুলম্ব, সি তে আছে জুল, কুলম্বকে কি দিয়ে রাখা হয়, সি দ্বারা, জুল পার কুলম্ব, দ্যাট ইজ জুল পার কুলম্ব। এবং অপশন ডি সেটা হচ্ছে ভোল্ট মিটার, তাহলে ভোল্ট ভোল্ট মিটার, বা শুধু এরম লেখে ভিএম, তাই না, ভিএম, ঠিকঠাক, ভিএম। তাহলে দেখো এখানে কি বলেছে, এসআই তে তড়িৎ ফ্লাক্সের একক সেটা ওয়েবার, কুলম্ব, জুল পার কুলম্ব আর ভোল্ট মিটার, এই চারটে হচ্ছে তোমাদের অপশন। তাহলে ফার্স্টে দেখো নাও, কুলম্ব হতে পারে না। কুলম্ব কিসের একক, কুলম্ব হচ্ছে আমাদের তড়িৎ আধানের একক, তাই না? কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের একক, এটা হতে পারে না। সো অ্যান্সারটা আমি ফার্স্ট অফ অল বলে দিই, অ্যান্সারটা হবে আমাদের ভোল্ট ইন্টু মিটার, ঠিক আছে? অ্যান্সারটা হবে আমাদের ভোল্ট ইন্টু মিটার, এটা তোমাদের অ্যান্সার। তার পাশাপাশি আমি বলে দিই বাকিগুলো কার কার কিসের একক। তাহলে এটা হচ্ছে আমাদের কার একক না, চার্জের একক, চার্জ মানে আমাদের তড়িৎ আধান, ঠিক, চার্জের একক। জুল পার কুলম্ব কিসের একক না, জুল পার কুলম্ব সেটা হচ্ছে কি ভোল্টের একক বা তড়িৎ বিভবের একক, অর্থাৎ জুল পার কুলম্বটাকে ভোল্ট বলা হয়। ভোল্ট কিসের একক না, সেটা হলো তড়িৎ বিভবের একক, তাই না, তড়িৎ বিভবের একক। কারণ আমরা সমান জানি ডব্লিউ সমান ভি ইন্টু কিউ, তাহলে ডব্লিউ বাই কিউ সমান ভি, তাহলে ডব্লিউ হচ্ছে আমাদের কার্য, দ্যাট ইজ জুল, আর কিউ মানে হলো কুলম্ব, তাহলে জুল পার কুলম্ব দ্যাট ইজ অফ ভি, মানে তড়িৎ বিভব, দ্যাট ইজ অফ ভোল্ট। আর ওয়েবার, ওয়েবারটা কি, ওয়েবারটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাস্ক, অর্থাৎ
ম্যাগনেটিক ফ্লাস্ক, অর্থাৎ হচ্ছে কি আমাদের চৌম্বক ফ্লাস্কের একক হলো হচ্ছে কি ওয়েবার। ঠিক আছে, চৌম্বক ফ্লাস্কের একক হচ্ছে ওয়েবার। আই হোপ ক্লিয়ার। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। সো দেখো কি বলেছে, কোন ধাতব পরিবাহীতে ইলেকট্রন অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ কথাটা লিখিনি আমি, বা ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি সেটা হলো ভিডি, ও তড়িৎ ক্ষেত্র ই, এখানে একটা তড়িৎ ক্ষেত্র ই বলে দিয়েছিল, হ্যাঁ তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে সম্পর্ক, তাহলে ভিডি প্রপোর্শনাল টু রুট ই, ভিডি প্রপোর্শনাল টু 1/√e, ভিডি প্রপোর্শনাল ই স্কয়ার, ভিডি প্রপোর্শনাল টু ই, এর মধ্যে কোনটা হবে? এটা দিয়ে কোনো গেস করার কিছু নেই, যেহেতু এটা আমাদের ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে কিছু করতে পারবো না আমরা, সমান সমান চিহ্ন দিয়ে কিছু নেই, তাই না? যদি সমান সমান চিহ্ন দিয়ে থাকতো তাহলে আমরা এটা গেস করে দিতাম, ঠিক আছে কি হতো। তো তো আমরা কি করব, আমরা শুরুই করি। তাহলে আমরা কি জানি দেখো, আমরা জানি ভিডি ইকুয়ালস টু কি হয়, I/NEA হয়, ভিডি ইকুয়ালস টু I/NEA হয়, অর্থাৎ ড্রিফট ভেলোসিটি কারেন্ট বাই NEA, যেখানে N হলো ইলেকট্রন কনসেন্ট্রেশন, এটা তোমরা সবাই জানো। তাহলে I/NEA হয়। এবার আমরা কি করতে পারি দেখো, আমরা যেটা করতে পারি, আমরা এইখানটায় তড়িৎ ক্ষেত্র নিয়ে আসতে হবে। ঠিক, তড়িৎ ক্ষেত্র কি করে নিয়ে আসতে পারি দেখো, ভিডি, আচ্ছা তুমি ধাতব পরিবাহীটা এটা ধরে নাও, ঠিক আছে, তাহলে এইটার ভেতর দিয়ে ইলেকট্রন পাস করে ঢুকছে এবং পাস করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটার ভেতর দিয়ে কারেন্ট আই যাচ্ছে। তাহলে এই আইটা কি করে উৎপন্ন হয়, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স দিলে হয়। তাহলে তুমি এই আইটার জায়গায় সিম্পলি লিখতে পারো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স আর, আর বাকি অ্যাজ ইট ইজ যা আছে বসে দিতে পারো এই নিয়ে, ঠিক আছে, এটা লিখতে পারো। এবারে দেখো পরের লাইনে আবার কি করতে পারো, তুমি পরের লাইনে আবার এইখানটা এরকম করতে পারো, ভিডি ইকুয়ালস টু, ভিডি ইকুয়ালস টু, এই ভিটা হলো তাহলে কি না, এই ভিটা হলো আমাদের এখন বিভব অর্থাৎ ভোল্ট, এই বিভবটা এখন বিভব অর্থাৎ ভোল্ট। এই ভিটা কি না, পরিবাহী দুই প্রান্তের বিভব ভি। এটা যদি লেন্থ এখন এল ধরে নি, এটা যদি লেন্থ এখন এল ধরে নি, তাহলে তুমি যেটা লিখতে পারবে বিভব ভির জায়গায়, সেটা দেখো আমরা জানি ই সমান ভি বাই এক্স, এটা আমরা একটা ফর্মুলা জানি না, ই সমান ডিভিডি এক্স বা ই সমান ভি বাই এক্স, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সমান বিভব বাই দূরত্ব এক্স। ঠিক, তাহলে এই বিভব ভির জায়গায় তুমি কি লিখতে পারো, ই ইন্টু এক্স, অর্থাৎ ই ইন্টু এল বাই আর এন ই এ, তুমি এই লাইনটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে ব্যাস আমাদের কেল্লা ফাতে খেলি খতম। তাহলে কি হয়ে গেছে দেখো, ভিডি ইজ প্রপোর্শনাল টু ই, তাহলে বাকিগুলো সব আমাদের কনস্ট্যান্ট। তাহলে ড্রিফট ভেলোসিটি ভিডি মানে ইলেকট্রন অনুপ্রবাহ বেগ, আর আমাদের ইলেকট্রিক ফিল্ড এর ভেতরে যে সম্পর্কটা এসছে সেটা হচ্ছে ভিডি ইজ প্রপোর্শনাল টু ই, অর্থাৎ অপশন ডি অ্যান্সার তোমার। তাহলে ভিডি প্রপোর্শনাল টু ই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শুধু তোমরা এটা এমসিকিউতে নয়, তোমাদের পরীক্ষায় প্রশ্নও আসতে পারে এইভাবে যে তোমাদের অ্যাকচুয়ালি ভিডির সাথে বইতে যেটা করা আছে প্রবাহ ঘনত্বের সম্পর্ক, তাই না, যে সমান I/A, যে সমান I/A, এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব, তাই তো। কিন্তু তোমাকে এইভাবেও প্রশ্ন দিতে পারে ইলেকট্রন অনুপ্রবাহ বেগের সাথে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক প্রতিষ্ঠা করো, ঠিক আছে, এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে। এমসিকিউতে না আসে 2 নম্বরের একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, ঠিকঠাক। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, 5। চলো নেক্সট প্রশ্ন দেখো, 5এরটা, কোন বৈদ্যুতিক বাল্বে প্রবাহ মাত্রা 0.5% হ্রাস পেলে ক্ষমতা কত হ্রাস পাবে, ঠিক আছে। 4 অপশনস আর গিভেন, 2%, 1%, দ্যাট ইজ অফ 0.25% and 0.50%, ঠিক আছে, 0.50%, এই চারটা হচ্ছে আমাদের অপশন। সো কি করে করব, তাহলে তোমাদের এখানে যেটা করতে গেলে কাজে লাগবে সেটা হচ্ছে ক্লাস 11 একটু কনসেপ্ট লাগবে, সেটা আমরা ত্রুটি কি করে লিখতাম সেই কনসেপ্টটা দিয়ে আমরা করব অঙ্কটা, ঠিক আছে, ত্রুটি দিয়ে আমরা কি করে অঙ্কটা করতাম। সো আমরা কি জানি, উই নো
কে, ঠিক আছে, উই নো। তাহলে উই নো যে পি সমান পাওয়ার পি সমান এইচ স্কোয়ার আর। এবার তোমরা ভাববে এটা আমরা এই রিলেশনটাই কেন করলাম, বিকজ এখানে পাওয়ারও বলে দিয়েছে আর প্রবাহ মাত্রাও বলে দিয়েছে, তাহলে আমাদের এটাই ভাবতে হবে, পি সমান আই স্কোয়ার আর, আর হলো রেজিস্ট্যান্স। তাহলে ত্রুটি লেখার সময় আমরা কি লিখতাম বলো, ডেল পি বাই পি, যারা ত্রুটি লেখার কথা মনে আছে তাহলে ডেল পি বাই পি এইভাবেই লিখতাম আমরা। অথবা ত্রুটি তুমি যদি এইভাবে না লিখতে চাও তাহলে আমি করেই দেখাতে পারি তোমাকে, দেখো আমি তোমাকে করে দেখাতে পারি। তাহলে তুমি দুটো পক্ষে লগ নাও বা এলএন নাও, এলএন লগ ন্যাচারাল বা লগ নিতে পারো, যা খুশি নিতে পারো, এলএন নাও, ঠিক আছে। তাহলে এলএন পি সমান সমান কি হবে দেখো, এটা হবে নিশ্চয়ই, আচ্ছা টুটা সামনে আসবে, 2 ln i প্লাস অফ ln r, তাই না। তাহলে ln p সমান 2 ln i প্লাস ln r, যদি আমি দুটো পক্ষে লগ নিই। এবার তুমি যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি লিখতে পারো, dp বাই p 2 ইন্টু di বাই i, ঠিকঠাক, 2 ইন্টু di বাই i প্লাস কত 0 হবে, নিশ্চয়ই আর হলো একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, পরিবাহী রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট মানে তার হচ্ছে কি ডিফারেন্সিয়েশন 0 হবে। তাহলে এই লাইনটা পর্যন্ত তুমি আসতে পারো। এবার তো হয়ে গেল, ব্যাস। সো 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 dp বাই p 2 ইন্টু di বাই i মানে হলো আমাদের 0.5%। তাহলে অ্যান্সার উইল বি 1%, ঠিক। তাহলে অ্যান্সার উইল বি অপশন বি 1%, ঠিকঠাক, অ্যান্সার উইল বি বি, অপশন বি, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার, থামস আপ। যদি তোমাদের ভালো লাগে তাহলে থামস আপ করে যাও একটা করে, ঠিক আছে। সো এবার দেখো প্রশ্ন 6, চৌম্বক ক্ষেত্রের মাত্রা। চলো দেখো বলেছে চৌম্বক ক্ষেত্রের মাত্রা, তাহলে 4 অপশনস আর গিভেন। আচ্ছা এখানে সি মানে তোমরা কেউ কিন্তু চার্জ কুলম ভেবে নিও না, ঠিক আছে। এখানে সি মানে হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টের কথা বলতে চাইছো, ঠিক আছে। তাহলে কোথাও কোনো জায়গা অপশন কারেন্ট সি না থেকে এটা আই দিয়ে থাকে সাধারণত, এটা সি দ্বারা দিয়েছে, সো এটা ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। তাহলে চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমরা করতে বার করব, আমরা একটা রিলেশন জানি না, রিলেশন একটাই জানি, এফ সমান কি হয়, বিল হয়, অর্থাৎ কোন একটা তড়িৎ পরিবাহী লুপ চৌম্বক ক্ষেত্রে বসালে তার উপর যে পরিমাণ ফোর্স কাজ করে সেটা হলো এপসন বিল হয়, তাই তো, ম্যাক্সিমাম ফোর্স। আচ্ছা তুমি এপসন কিউ ভিবি দিয়েও করতে পারো, আমরা এপসন বিল দিয়ে করছি, ঠিক। এই দুটো ছাড়া কোথা দিয়ে করা যায় না। আচ্ছা আর তোমরা যদি পুরোনো ভিডিও দেখে থাকো সেট 1 বা সেট 2 তে এইটা করা হয়েছে চৌম্বক ক্ষেত্রের মাত্রা, ঠিক আছে। সো আবার সেখানে আমরা দুটো নিয়মেই করেছিলাম, এপসন কিউ ভিবি দিও এবং এপসন বিল দিও। তাহলে এখানে শুধু এপসন বিল দিয়েই করবো, দেখো। তাহলে এফ সমান বিল মানে বি সমান এফ বাই ইল, আই এল, ওকে। সো এফ এর মাত্রা কি হয়, ডাইমেনশন অফ বি, তাহলে কি হবে দেখো, ডাইমেনশন অফ বি, এফ এর মাত্রা হলো এমএল টি মাইনাস 2 হয়। আচ্ছা এখানে কারেন্ট কে ওরা সি বলেছে আর এল কে এল বলেছে, মানে লেন্থ যেহেতু, তাই না, এটা তো দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। তাহলে এখান থেকে কি ক্যান্সেল হচ্ছে দেখো, এল এল ক্যান্সেল, তাহলে এম টি ইনভার্স 2 সি ইনভার্স 1। তাহলে কোথায় খুঁজে পেয়েছো, এম টি ইনভার্স 2 সি ইনভার্স, কোথাও নেই। আমি কি ভুল লিখেছি, অপশন বি ভুল লিখেছি, এম টি ইনভার্স 2 সি ইনভার্স 2 নয়, এটা 1 আছে অপশন বি, হ্যাঁ ঠিকঠাক। তাহলে অপশন বি ইজ ইউর অ্যান্সার, এম টি ইনভার্স 2 সি ইনভার্স 1, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, এবং সেটা হলো 7, 1 বোর ম্যাগনেটন। চলো 1 বোর ম্যাগনেটন সমান কত, তোমাদের এটা হচ্ছে কি ভ্যালু হচ্ছে বলে দিয়েছে, অপশন চারটের মধ্যে কোনটা হবে, তোমরা বলো কোনটা হবে। তাহলে এটা তো কিছু বলার নেই, এটা হচ্ছে আমাদের অপশন বি হবে, কারণ এটা আমাদের মুখস্থ বিদ্যা প্রশ্ন হয়, তাই না। 1 বোর ম্যাগনেটনের ভ্যালু 9.27 ইন্টু 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আর যারা 1 বোর ম্যাগনেটন জানো না, সেটা হচ্ছে কি
না ফার্স্ট বোর কক্ষপথের চৌম্বক ভ্রামককেই বলা হয় বোর ম্যাগনেটন। এবং 1 বোর ম্যাগনেটনের ভ্যালু কত হয়, বোর ম্যাগনেটনকে 1 মিউ বি এইভাবে প্রকাশ করা হয়, অ্যাকচুয়ালি মিউ বি দ্বারা লেখা হয়। এবার 1 বোর বলেছে বলে তাহলে সামনে একটা 1 দিয়েছিলাম। যে বোর ম্যাগনেটন মিউ বি, যার ভ্যালু হলো EH ক্রস বাই 2m, যার ভ্যালু হলো EH ক্রস বাই 2m। আর যেখানে আমরা H ক্রস জানি H বাই 2 পাই হয়, যেখানে H হলো আবার প্লাঙ্কের কনস্ট্যান্ট, তাহলে EH ক্রস বাই 2m, H ক্রস মানে H বাই 2 পাই, আর H মান হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু হলো 6.627 তোমরা জানো, ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, তাই তো? সো আই হোপ ক্লিয়ার। চলো অপশন বি তোমাদের অ্যান্সার, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা দিয়েও তোমাদের আসতে পারে প্রশ্ন যে রাশিমালাগত, ধরো এরকম 4টে অপশন তোমাকে সাজিয়ে দিল, EH ক্রস বাই 2m, EH বাই 2m, এরকম কিছু 4টে অপশন দিলে সেটা থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, চলো মুছে দিই। দেখো এবারে প্রশ্ন বলে দিচ্ছে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশের মান যে স্থানে সমান সেখানে বিনোদন কত। এটা তো মুখোমুখি অ্যান্সার হয়ে যায় 45 ডিগ্রি। তাহলে আমাদের অপশন বলে দিয়েছে দেখো 90, 60, 45, 0। তাহলে তোরা থেকে লিখি 0, 45, 60, 90। এবার বলেছে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক এবং উল্লম্ব দুটো উপাংশের মান সমান। তাহলে উল্লম্ব উপাংশকে H বলা হয় এবং অনুভূমিক উপাংশ, সরি ভুল বললাম আমরা, সেটা হচ্ছে কে উল্লম্ব উপাংশকে V বলা হয় এবং অনুভূমিক উপাংশকে H বলা হয়। এবং প্রশ্নানুসারে এই দুটোকে সমান বলে দিয়েছে, ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ, তাহলে V সমান H বলে দিয়েছে। আবার একটা রিলেশন জানি, V সমান H tan থিটা হয়, H tan থিটা হয়, তাহলে H বসলো, H কেটে গেল, তাহলে tan থিটা ইকুয়ালস টু 1 পেলে, তাহলে থিটা সমান 45 পেলে, tan থিটা 1 মানে থিটা সমান 45। তাহলে অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিকঠাক, অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, tan থিটা সমান 45। ঠিকঠাক। সো এবার দেখো নেক্সট প্রশ্ন, আমাদের প্রশ্ন নম্বর 9, যেটা বলেছে দেখো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশের সময় আলোকরশ্মির কোন ধর্মের পরিবর্তন হয় না। এবং অপশনস আর তরঙ্গ দৈর্ঘ্য, বি বিস্তার, সি গতিবেগ এন্ড ডি হচ্ছে কম্পাঙ্ক। এবং আমরা সবাই জানি যে যখন কোন হচ্ছে কি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আলো প্রবেশ করে তখন তার একটাই ধর্মের কোনো পরিবর্তন হয় না, সেটা হলো ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ অফ কম্পাঙ্ক। আদারওয়াইজ সমস্ত ধর্মের পরিবর্তন হয়। যেমন হচ্ছে কি যদি তোমরা বলতে পারো যে যদি আমরা এখানটায় জানি যে মিউ ইকুয়ালস টু হচ্ছে কি সি বাই ভি হয়, যদি কোনো ধর্মে প্রবেশ করে মানে কোনো একটা মাধ্যমে প্রবেশ করে তাহলে লাইটের হচ্ছে প্রতিসরাঙ্ক বা সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ সমান সি বাই ভি হয়, যেখানে সি হলো শূন্যস্থানে আলোর বেগ এবং ভি হলো হচ্ছে কি ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে মাধ্যমে যদি আলোর বেগ চেঞ্জ করে যায় তাহলে আমরা জানি ভি সমান এন ল্যামডা, দ্যাট ইজ অফ কম্পাঙ্ক ফিক্সড যদি থাকে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করবে। তার মানে হচ্ছে আমরা বলতে পারবো যেহেতু ভি চেঞ্জ করেছে তাহলে কম্পাঙ্ক সেম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটাও কিন্তু চেঞ্জ করবে। দ্যাট ইজ যখন কোনো আলো কোনো এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করবে তাহলে তার কম্পাঙ্ক উইল বি অলওয়েজ সেম। ওকে, গট ইট? সো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন, সো এবার দেখো পরের প্রশ্ন যে বলেছে আর বক্রতা ব্যাসার্ধ কোন উত্তল দর্পণ দ্বারা ফোকাস অন ইট, এটা বলেছে দেখো তোমাদের উত্তল দর্পণ, এটার উপরে তোমরা ফোকাস করবে। তো উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বিবর্ধন বলে দিয়েছি 1/n। তো সেখানে আমাদের জানতে চেয়েছে বস্তু দূরত্ব কত। ঠিকঠাক। সো আমি তোমাদের অলওয়েজ শিখিয়েছিলাম যে 4টে অপশনের মধ্যে এমন কোন 2টো বা 3টে অপশন থাকবে যেগুলো কিন্তু দেখেই আমরা ক্যান্সেল করে দিতে পারবো এবং বাকি 2টো অপশনের উপর ফোকাস করলেই চলবে। ঠিকঠাক। তো দেখে নাও, যেহেতু তোমাদের বস্তু দূরত্ব জানতে চেয়েছে তার মানে ইউ,
বস্তু দূরত্ব মানে ইউ জানতে চেয়েছে, তাহলে ইউ নিচের কোন একটার সঙ্গে সমান হবে। এবার তুমি যদি ভালো করে ভাবো, বাম দিকে বস্তু দূরত্ব আর ডান দিকে তাদের কোন একটা ভ্যালু অপশন এ বি সি ডি এর মধ্যে হবে, তাহলে বলবো সি এন্ড ডি কখনো কিন্তু হতে পারে না। বিকজ এখানটা হচ্ছে দেখো বক্রতা ব্যাসার্ধের স্কোয়ার আছে, তাহলে ইউ ডাইমেনশন কি, দ্যাট ইজ অফ লেন্থ, ঠিক মানে এল, আর কিন্তু হচ্ছে কি এই জিনিসটার ডাইমেনশন হচ্ছে দেখো আর স্কোয়ার, তার মানে লেন্থের স্কোয়ার, এটাও লেন্থের স্কোয়ার। আর বিবর্তন সবসময় দুটো জিনিসের অনুপাত হয়, সমজাতীয় রাশির অনুপাত হয়, তার মানে তার কোনো ডাইমেনশন থাকে না, তার মানে ডাইমেনশন অনলি এই আর স্কোয়ারের জন্যই থাকবে, ঠিক। তার মানে বাম দিকে বস্তু দূরত্ব আর ডান দিকে তার একটা স্কোয়ার অর্থাৎ দূরত্বের স্কোয়ার, তাহলে এই দুটো অপশন কখনো আমাদের হতে পারে না। তাহলে আমাদের ফোকাস কোথায় যাবে, এ আর বি এর মধ্যে যাবে, এ আর বি এর মধ্যে যাবে। এবারে এ আর বি এর মধ্যেও গেস করার ট্রিক আছে। কি করে ট্রিক করবো বা কি করে আমরা গেস করব না, গেসটা এইভাবেই করব যে দেখো উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব সর্বদাই বস্তুর আকারের থেকে ছোট হয়, ঠিকঠাক। তাহলে এই যেহেতু ছোট হয়, তাহলে সেখানটায় আমাদের একটা বোঝার উপায় আছে যে কি করে হতে পারে। তো যাই হোক, সেটা আমরা যদি অতদূর গেস নাও করতে পারি, তাহলে আমরা এবার ডাইরেক্ট অঙ্কটা হচ্ছে সলভ করার চেষ্টা করবো, ঠিক। তাহলে যখনই তোমরা কোনো দর্পণ বা লেন্সের অঙ্ক করবে, মাথায় যেন চিত্রটা থাকে। কিরকম চিত্র, রাফ চিত্র। তাহলে উত্তল দর্পণ, এটা উত্তল দর্পণ, বস্তু থাকে এইখানটায় আর প্রতিবিম্ব উৎপন্ন হয় এইখানটায়, তাই তো। সেটা হচ্ছে আমাদের আবার ভার্চুয়াল ইমেজ, দ্যাট ইজ অফ অসৎ প্রতিবিম্ব, ঠিকঠাক। তাহলে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে ইউ হচ্ছে কি নেগেটিভ হয়, ভি হচ্ছে কি আমাদের পজিটিভ হয়, বিকজ দর্পণ থেকে সেটা হলো আলোক রশ্মির গতির অভিমুখেই থাকে, আলো বস্তু থেকে এইভাবে বেরিয়ে ডান দিক যাচ্ছে, এবং বস্তু দূরত্ব দর্পণের মেরু থেকে ডান দিকেই উৎপন্ন হয়, তাহলে আলোক রশ্মির গতির অভিমুখে আছে, তাহলে ভিও পজিটিভ, এবং ফোকাস দূরত্ব এফও আই থিঙ্ক পজিটিভ, তাই না। ফোকাস দূরত্ব এফও পজিটিভ, যেহেতু ফোকাস দূরত্ব লেন্সের এই দিকেই অবস্থিত, সরি দর্পণে। তাহলে আমাদের ইউ নেগেটিভ, ভি পজিটিভ এবং এফও আমাদের পজিটিভ, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটা কি করে করব, তাহলে অঙ্কটা করার আগে আমরা সবসময় বলেছিলাম কি করে করবে, যে সবসময় দর্পণের আগে সমীকরণটাকে তোমরা লিখে ফেলো, 1/v + 1/u = 1/f, দ্যাট ইজ অফ দর্পণের সো কল্ড ইকুয়েশন, তাই না। তো এবার কি জানতে চাইছে দেখো, বস্তু দূরত্ব, ঠিক। তাহলে ইউ দ্বারাই বোথ সাইডে তোমরা গুণ করে দাও, যেটা বার করতে বলবে সেটা দ্বারাই বোথ সাইডে গুণ করে দাও। তাহলে u/v, আচ্ছা তার আগে একটা কি করা দরকার, তার আগে একটা সাইন কনভেনশন অনুযায়ী চিহ্নের পরিবর্তন করা দরকার, ঠিকঠাক। চিহ্ন পরিবর্তন, ইউ নেগেটিভ, ভি পজিটিভ, এফ ও পজিটিভ, তাহলে তোমাদের কি হবে অ্যাকচুয়ালি 1/v - 1/u = 1/f লেখা যায়, ঠিকঠাক। তো পরের ক্ষেত্রে কি করা যাবে দেখো, পরের ক্ষেত্রে যেটা করা যাবে, আমরা ইউ দিয়ে বোথ সাইডে গুণ করে দিলাম, ইউ দিয়ে বোথ সাইডে গুণ করলাম, তাহলে এটা নিশ্চয়ই u/u দ্যাট ইজ অফ 1, ঠিক। একটা হাসি খুশি নাম্বার 1, তাই না। তাহলে এখানটা এবারে u/v মানে কত, বিবর্ধন 1/n, তাই তো। বিবর্ধন 1/n দ্যাট ইজ অফ -1 ইকুয়ালস টু u/f, ঠিকঠাক। এবার দেখো বিবর্ধন কত বলে দিয়েছে, 1/n, তো এটা হলো 1/বিবর্ধন, তাহলে অ্যাকচুয়ালি m এর জায়গায় বসবে এখন 1/n, তাহলে 1/1/n যদি বসাই, তাহলে n টা আমাদের উপরে চলে গেল, দ্যাট ইজ n-1 ইন্টু f সমান u, তাহলে f টা এইবারে পাঠিয়ে দিলাম, আই থিঙ্ক ওকে। এবার দেখো আমাদের এখানটা আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট বলে দিয়েছে, কোনো ফোকাস দূরত্বের গল্প নেই, বক্রতা ব্যাসার্ধের গল্প আছে। এবার উই নো দা রিলেশন বিটুইন দা লেন্থ অফ দা হচ্ছে কে রেডিয়াস এন্ড ফোকাস দূরত্ব, তাই তো, ফোকাল লেন্থ। তাহলে আমরা কি জানি, যে ফর্মুলা হচ্ছে কি n-1 ইকুয়ালস টু f এর জায়গায় আমরা বসাবো r/2 দ্যাট ইজ অফ u, অর্থাৎ আমাদের হচ্ছে কি অ্যান্সার যেটা এসছে সেটা হলো অপশন বি, এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, n-1 ইন্টু r/2 সমান বস্তু দূরত্ব। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো বলে দিয়েছে, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষাটি
জলের মধ্যে করলে পটির বেদ কি হবে? বাড়বে, কমবে, একই থাকবে, শূন্য হবে। ঠিকঠাক? তাহলে জলের মধ্যে যদি করা হয় ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষাটি, তাহলে কি হবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। এবার 11 নম্বর প্রশ্নে তোমরা একটা রিলেশন জানো যে যদি কোনো মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে করা হয় ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষাটি, তাহলে সেই ক্ষেত্রে যে এক্সপ্রেশন হয় আমাদের বিটা প্রাইম সমান সমান হচ্ছে কি বিটা বাই মিউ, এটা হয় আমাদের। ঠিকঠাক? বিটা প্রাইম ইকুয়ালস টু বিটা বাই মিউ, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের যেখানে হচ্ছে কি, তাহলে বিটা প্রাইম ইকুয়ালস টু বিটা বাই মিউ হয়, অর্থাৎ মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে যদি করা হয় তাহলে হচ্ছে আমাদের ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষায় আলোর যে প্রস্থচ্ছেদ আসবে, অর্থাৎ অন্ধকার পটি বা আলোর পটির যে প্রস্থচ্ছেদ আসবে বা বেদ আসবে, সেটা বিটা প্রাইম ইকুয়ালস টু বিটা বাই মিউ, যেখানে বিটা হলো যদি সিস্টেমটা বা অ্যারেঞ্জমেন্টটাকে আমরা যদি হচ্ছে কি শূন্য স্থানে রাখি। এবার মিউ আমরা কি জানি? মিউ শূন্য স্থানের ক্ষেত্রে 1, আর যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 1, এবং জলের ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছে, জলের ক্ষেত্রে মিউ আমরা জানি মিউ ডব্লিউ ইকুয়ালস টু 1.33। ঠিক? তাহলে দেখো নিচে যদি 1.33 কোন একটা রাশি বসে, তাহলে বিটা প্রাইমটা বিটার থেকে নিশ্চয়ই কমে যাওয়া উচিত। তাহলে যেহেতু বিটা মানে মিউ অ্যাকচুয়ালি গ্রেটার দেন 1, অতএব বিটা প্রাইম ইজ লেস দেন অফ বিটা, অর্থাৎ কি হবে? বেদ কমবে। ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষা জলের মধ্যে করলে পটির বেদ কমবে। ওকে, চলো পরের প্রশ্ন। চলো প্রশ্ন নম্বর 12, যে ডোপিং বৃদ্ধির ফলে নিঃশেষিত অঞ্চলের বেদ কি হয়? এক ছোটা সা প্রশ্ন। তো ডোপিং বৃদ্ধির ফলে নিঃশেষিত অঞ্চলের বেদ কি হয়? বেদ বাড়ে, কমে, একই থাকে, না মানে উপরের কোনোটাই না। তাহলে আমাদের অপশন হবে অ্যাকচুয়ালি অ্যান্সার যেটা হবে সেটা হলো কমে। নিঃশেষিত অঞ্চলের বেদ হচ্ছে কি কমে যায়। তাহলে এখন প্রশ্ন, নিঃশেষিত অঞ্চলের বেদ কি করে কম, তাই না? তাহলে তোমরা জানো নিশ্চয়ই যে ফরমেশন অফ দা নিঃশেষিত অঞ্চল অর্থাৎ ডিপ্লিশন রিজিয়ন কি করে ফর্ম করে। যদি এটা পিএন জাংশন হয় এবং এটা যদি অ্যাকচুয়াল সেপারেশন জায়গাটা হয়, তাহলে এইখানটায় আমাদের নেগেটিভ টাইপের আমাদের ক্রিস্টাল ল্যাটিস থাকে, অর্থাৎ নেগেটিভ টাইপের ল্যাটিস যেগুলো হচ্ছে কি আমাদের বন্ধনে আবদ্ধ থাকে, এবং এখানটায় পজিটিভ টাইপের থাকে। কারণ হচ্ছে কি এন টাইপের সব ডোনার অ্যাটম থাকে আর পি টাইপের সব হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম থাকে। তাহলে যখন হচ্ছে কি আমরা পিএন জাংশনকে সংযোগ করি, তখন এন সাইডের ফ্রি ইলেকট্রন গুলো পি সাইডে আসতে শুরু করে, সেই জন্য এন সাইডে এক একক ধনাত্মক চার্জ সে ছেড়ে চলে আসে, অর্থাৎ তারা হচ্ছে কি ক্রিস্টাল ল্যাটিসে পজিটিভ আয়ন সৃষ্টি করে, এবং এরা যখন ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে হোল্ড স্থানগুলোতে, তখন তারা নেগেটিভ আয়ন সৃষ্টি করে। ঠিকঠাক? এইবারে দেখো এই পরিস্থিতি যদি আমি, তাহলে এটা একটা নর্মাল ডোপিং, যেটা আমরা জানি 10⁶ অনুপাতে সাধারণ বা নর্মাল পিএন জাংশনে করা হয়। এবার যদি ডোপিং মাত্রা বা ডোপিং কনসেন্ট্রেশন বৃদ্ধি করা হয়, অপদ্রব্য বেশি করে মেশানো হয়, তাহলে আমরা কি বলতে পারবো? বেশি পরিমাণে ইলেকট্রনের ফ্লো ফ্রম এন সাইড থেকে পি সাইডে হবে, তাই তো? ডোপিং যত বেশি হবে, ফ্রি ইলেকট্রন তত এন সাইডে বেশি থাকবে এবং হোলস তত বেশি থাকবে পি সাইডে। তাহলে নিঃশেষিত অঞ্চলের বেদ যতটা হয়েছে, অর্থাৎ যতটা স্থান জুড়ে তারা পজিটিভ এবং নেগেটিভ আয়ন তারা তৈরি করেছে এবং কোনো ফ্রি চার্জ সেখানে নেই, তাহলে সেখানে যেটা হবে, যত ডোপিং এবার বৃদ্ধি করব তত ইলেকট্রনের ফ্লো বৃদ্ধি হবে, অর্থাৎ ইলেকট্রন কনসেন্ট্রেশন, মুক্ত ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা সংখ্যা ঘনত্ব বৃদ্ধি পাবে। তাই এন থেকে পি সাইডে মুক্ত ইলেকট্রন তত বেশি করে আসতে শুরু করবে, ফলে এই ডিপ্লিশন রিজিয়নটা আস্তে 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 করে ছোট হতে শুরু করবে। তার মানে তুমি এইভাবে ভাবতে পারো, যত বেশি ফ্লো হবে বাধা তত কমবে, মানে এই প্রাচীর যে বিভবের যে প্রাচীর, সেটা আস্তে 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 করে কমতে শুরু করবে, বাট উইল বি সেম, মানে রিমেন এই পজিশনে কিন্তু সে থাকবে, কিন্তু সে নষ্ট হবে না, উইদাউট এনি অফ পজিটিভ বায়াস, দ্যাট ইজ আ ফরওয়ার্ড বায়াস, তাই না? চলো পরের প্রশ্ন। আই হোপ তোমাদেরকে বোঝাতে আমি পারিনি।
না পেরেছি, তাই তো? ওকে, পরের প্রশ্ন, 2910 সংখ্যাটিকে দিক সংখ্যায় কত হবে? চলো, 2910 হোল বেস 10 মানে 29 হোল বেস 10, তো এটা বাইনারিকে ট্রান্সফার করলে কত হবে, তাই তো? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি কি করতে পারি, আমি তোমাকে শেখাতে পারি, তাই না? সো যেটা হবে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে 29 হোল বেস 10 কে কি করে বাইনারিতে ট্রান্সফার করতে হয়, তাই তো? তাহলে 29 2 দিয়ে কাটলে 15 দোকানে 30 বেশি হয়ে যাচ্ছে, তাই না? 14 দোকানে 28, 1 ভাগশেষ। তারপরে 2 7 0 ভাগশেষ, এটাকে গোল্লা পাকাতে হবে না, ওকে? 0 ভাগশেষ। তারপরে 2 3 দোকানে 6, 1 ভাগশেষ, দ্যাট ইজ অফ 1 রিমাইন্ডার, তাই তো? 3 কে আবার 2 দিয়ে যায়, 2 1 কে 2, 1 রিমাইন্ডার, ঠিক? তাহলে তোমাদের নাম্বার করতে শুরু হলে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত। তাহলে তোমাদের যে নাম্বারটা হবে 29 হোল বেস 10 সমান 1 1 1 1 0 1, 1 1 1 0 1, তাহলে হোল বেস 2, ঠিক? এটা হবে তোমাদের অপশন 3টে 1 ফার্স্টে আছে, তারপর 0 1, তাহলে দ্যাট ইজ অপশন সি। এটা অপশন সি অ্যাকচুয়ালি, আমি অপশনগুলো এখানে দিইনি, ঠিকঠাক? যেহেতু এগুলো খুব ইজি প্রশ্ন। এবার তো এটা একটা ফরমেশন বা এটা একটা ওয়েতে তোমরা 29 হোল বেস 10 কে রিপ্রেজেন্ট করলে বাইনারিতে। এবার এটার একটা ট্রিক আছে যেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, যেটা হচ্ছে চুটকিবাজি প্রসেস, তাই তো? তাই চুটকিবাজি প্রসেসটা আমরা কি করে করবো? তাহলে 29, তাই তো? তাহলে প্রথমে ডান দিক থেকে লিখতে শুরু করে দাও, 1, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8, তার ডবল 16, তার ডবল 32 হয়েছে। তাহলে এরপরে কি আর নেওয়া উচিত নয়, যেহেতু আমাকে 29 কেই রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 32 কে নেওয়া উচিত, যেহেতু 32 তো 29 থেকে অনেক বড়, তাহলে নিশ্চয়ই 32টাও নেওয়া উচিত নয়। তাহলে এমন কোন কোন সংখ্যা নেব যেগুলোর এখান থেকে সাম করলে অর্থাৎ যোগ করলে 29 কে পাওয়া যাবে? তুমি বলবে 16 নিতে হবে, 16 আর 8 24, 24 আর 4 28, 28 আর 1 29, তাহলে 16 8 24, 24 4 28 আর 1 29, এই চারটে সংখ্যা যোগ করলে আমাদের 29 হচ্ছে। তাহলে যে যে সংখ্যা যোগ করলে 29 হচ্ছে তাদের তাহলে তুমি চোখ বুঝিয়ে 1 বসিয়ে দাও, বাকি জায়গায় সব 0 বসিয়ে দাও, and this will be your final answer, ঠিক আছে? তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কি হলো? 1 1 1 0 1, তাহলে নিশ্চয়ই আগেকারের সঙ্গে মিলেছে, দেখো। তাহলে 1 1 1 0 1 হোল বেস 2, যেটা হলো 29 হোল বেস 10, তার এক্সাক্ট অ্যান্সার হচ্ছে এটা। তাহলে তুমি পরীক্ষার সময় যে কোনো একটা প্রসেসকে ফলো করতে পারো এমসিকিউর জন্য, বাট আমি সাজেস্ট করবো যদি তোমাকে পরীক্ষা করে দেখাতে বলে তাহলে তোমাকে কিন্তু এটা করে দেখাতে হবে, ওকে? চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলেছে, এন্ড লাস্ট প্রশ্ন আজকেকারে নিশ্চয়ই এমসিকিউ সেকশনে, 14 দাগের প্রশ্ন, যে ট্রানজিস্টারের যে অংশে উচ্চ ডোপিং করা থাকে সেটি হলো। তাহলে ট্রানজিস্টারের কটা অংশ? 3টে অংশ, তাই তো? তাহলে একটা ট্রানজিস্টার যদি এরকম টাইপের ধরি, যেটা হলো এটা হলো এমিটার, এটা হলো বেস, এন্ড দ্য রেস্ট আর কল্ড, সেটা হলো কালেক্টর। সো এমিটার, বেস, কালেক্টর, নিঃসারক, ভূমি এবং সংগ্রাহক। এবং ডোপিং সবচেয়ে বেশি কোথায় করা হয় না? ডোপিং সবচেয়ে বেশি করা হয় নিঃসারকে, তার থেকে কম করা হয়, আচ্ছা এটা 3টে রাইট দাও, তাহলে সব থেকে বেশি, তার থেকে কম সেটা হলো কালেক্টরে, তার থেকে ডোপিং কম সেটা হলো বেসে। অর্থাৎ ডোপিংকে তুমি ডি দ্বারা যদি সাইন করো, ডি দ্বারা ডিনোট করো ডোপিং কনসেন্ট্রেশনকে, তাহলে ডোপিং অফ এমিটার সব থেকে বেশি, তার নিম্নে কালেক্টর, তার নিম্নে বেস। অর্থাৎ ট্রানজিস্টরের যে অংশে সব থেকে বেশি ডোপিং করা হয় সেটা হলো অন স্ক্রিন ইউ ক্যান সি দ্যাট ইজ অফ এমিটার, ওকে? চলো পরের দিকের প্রশ্ন। তাহলে আমাদের 14খানা এমসিকিউ কমপ্লিট। এবারে 2 দাগের 4টে প্রশ্ন, ওকে? তাহলে 2 দাগের 4টে প্রশ্নের মধ্যে ফার্স্টে আমরা যাচ্ছি 2 দাগের 1 নিশ্চয়ই।
তাহলে ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এটাই তোমাদের প্রশ্ন। তাহলে এটা একটা ঘনক ভাবো, এটা একটা ঘনক যার মধ্যে ই আধান বিশিষ্ট কটা দ্বিমেরু আছে? 8খানা তড়িৎ দ্বিমেরু আছে। এবার তড়িৎ দ্বিমেরু মানে কি জানি আমরা? তড়িৎ দ্বিমেরু মানে জানি হলো মাইনাস কিউ আর প্লাস কিউ, দুটো সমজাতীয় মানে সমমানের কিন্তু বিপরীত জাতীয় আধানের মধ্যবর্তী দূরত্ব ইনটু যে কোনো একটা আধান, সেইটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাই তো? তাহলে সবসময় একটা তড়িৎ দ্বিমেরুর মোট আধান কত? 0 অ্যাকচুয়ালি, কিন্তু ঠিক আছে। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে দেখো ই তড়িৎ দ্বিমেরু মানে ই আধান বিশিষ্ট। এখন কোন তড়িৎ দ্বিমেরু যদি আধান বলা হয় তাহলে সেটা আমরা বুঝবো যে কোনো একটা প্রান্তের কিন্তু আধানকে বলা হচ্ছে। কিন্তু তুমি যদি ভালোভাবে ভাবো একটা তড়িৎ দ্বিমেরুর কিন্তু টোটাল আধান সেটা হচ্ছে 0, কারণ তার হচ্ছে কি টোটাল আধান বলতে দুটো প্রান্তের আধানকে যোগ করে বলতে হবে, একটা মাইনাস কিউ একটা পজিটিভ কিউ, তাহলে টোটাল আধান 0। তো যদি এখানটায় প্রত্যেকটা তড়িৎ দ্বিমেরুর আধান 0 হয়ে থাকে তাহলে 8খানা তড়িৎ দ্বিমেরুরও আধান নিশ্চয়ই টোটাল 0 হবে, ঠিকঠাক, বিকজ একটা তড়িৎ দ্বিমেরুর আধান 0, তাহলে 8খানা তড়িৎ দ্বিমেরুর আধানও 0 হবে, ঠিকঠাক। এবার যদি 8খানা তড়িৎ দ্বিমেরুর আধান 0 হয়ে থাকে তাহলে ঘনকের অভ্যন্তরে টোটাল চার্জ কিউ কত? 0। ঘনকের অভ্যন্তরে টোটাল চার্জ কিউ 0। এবং অ্যাকর্ডিং টু গাউস ল আমরা কি জানি? গাউস ল এর সাহায্যে তড়িৎ ফ্লাক্স টোটাল আধান টোটাল চার্জ বাই ওই মাধ্যমের কি হয়? তড়িৎ ভেদ্যতা। তাহলে অ্যাকর্ডিং টু গাউস ল তড়িৎ ফ্লাক্স হবে আমাদের 0, এটা হবে আমাদের অ্যান্সার। বিকজ 8টা তড়িৎ দ্বিমেরু মানেই কিন্তু তাদের টোটাল আধান 0, কিন্তু বলার সময় এইভাবে বলা হয় যে তারা ই আধান বিশিষ্ট, অর্থাৎ তখন যে কোনো একটা প্রান্তের আধানকে বোঝানো হয়, ঠিক। যদি বলতো 2q আধান বিশিষ্ট, ঠিক আছে, তাহলে আমরা ভাবতাম এখানে একটা 2q বসানো আছে প্লাস অথবা মাইনাস, তাহলে এখানটা আমাদের মাইনাস নিতে হবে, -2q, ঠিকঠাক। এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়। আই হোপ ক্লিয়ার। চলো এবারে একের অথবাতে কি বলেছে দেখো, একের অথবাতে বলেছে একটি বিন্দু আধানের জন্য সমবিভব তলের প্রকৃতি কি হবে? একটি বিন্দু আধানের ক্ষেত্রে সমবিভব তলগুলো প্রকৃতি কি হবে? এটা খুবই কনফিউজিং টাইপের প্রশ্ন, বিকজ একটা সমবিভব তলের জন্য বা একটা বিন্দু আধানের জন্য সমবিভব তলের যে প্রকৃতি হয় সেটা কিন্তু দুরকম ভাবে অ্যান্সার আমরা করতে পারি, ঠিক আছে। যদি বিন্দু আধানটার খুব কাছাকাছি ডিস্টেন্স হয়, ঠিক, তাহলে সমবিভব তলের প্রকৃতি কি হবে? গোলীয় হবে। সমবিভব তলের প্রকৃতি গোলীয় হবে। এবং যদি বিন্দু আধান থেকে এট লার্জ ডিস্টেন্স হয়ে যায় তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে সার্কেল গুলো বা স্পেয়ার গুলো আমি টানছি তাদের ব্যাসার্ধ আস্তে আস্তে করে বাড়ছে, তার মানে তাদের মধ্যে আস্তে আস্তে করে স্ট্রেট লাইনের ক্যারেক্টারটা বাড়ছে, অর্থাৎ এট লার্জ ডিস্টেন্স সমবিভব তলটা কিন্তু আমাদের হয়ে যাবে এরকম সমতল প্রকৃতির। সেই জন্য যখন এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে অ্যাটেন্ড করবে বা যদি করতে হয় তোমাদেরকে, তাহলে তোমরা এইভাবেই করবে যে একটি বিন্দু আধানের জন্য আমি লিখে দিচ্ছি দেখো, তাহলে একটি বিন্দু আধানের জন্য লিখবে সমবিভব তলের প্রকৃতি, অল্প দূরত্বে লিখবে, অল্প দূরত্বে গোলীয় প্রকৃতির হয়, এবং বৃহৎ দূরত্বে দ্যাট ইজ এট লার্জ ডিস্টেন্স, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের সূর্য থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ গুলোকে আমরা কিভাবে সমতল প্রকৃতির ভাবি, তাহলে বৃহৎ দূরত্বে সেইগুলো হবে কিন্তু সমতল প্রকৃতির, ঠিকঠাক। কারণ সবই গোলীয়, বৃহৎ দূরত্বেও আমি একটা গোল কনসিডার করতে পারবো, মানে স্পেয়ার কনসিডার করতে পারবো, বাট সেই স্পেয়ারটা কিন্তু হয়ে যাবে আমাদের অনেক লার্জ ডিস্টেন্সে ফ্রম পয়েন্ট অফ চার্জ থেকে, সেটা একটা সমতল প্রকৃতির দেখতে হয়ে যাবে, ঠিকঠাক। তাহলে সেই জন্য আমরা দুটো ভাবে এরকম অ্যান্সার লিখে দেব পরীক্ষার হলে, যাতে না স্যারের মনে কোনো সন্দেহ থাকে। ওকে, চল পরের প্রশ্ন। বার্নৌলি চক্রকে কি মোটর বলা যায়?
অবশ্যই বলা যায়, কারণ বার্লোর চক্রের মেকানিজমটা কি? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কি হয়? আগে বাইরে থেকে তড়িৎ প্রবাহ দেওয়া হয়, তারপরে মোটরটা মানে তারপরে কুণ্ডলীর ঘূর্ণন শুরু হয়, তাই তো? তাহলে বার্লোর চক্রকে মোটর নিয়ম বলা যায় বা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। দ্যাট ইজ আগে বাইরে থেকে আমরা তড়িৎ প্রবাহ দেব, তবে কুণ্ডলী এই যে থাম্ব সেই কুণ্ডলীর ঘূর্ণন হতে শুরু করবে। আর ডান হস্তের নিয়ম কি হয়? ডান হস্তের নিয়মটা উল্টোটা হয়, যেটা হলো আগে তড়িৎ ঘূর্ণনটা অর্থাৎ কুণ্ডলীর ঘূর্ণন সে হচ্ছে আগে আমাদের তড়িৎ প্রবাহেতে রূপান্তরিত হয়। অর্থাৎ বার্লো চক্রেতে মোটর নিয়ম অর্থাৎ ফ্লেমিং এর বামহস্ত নিয়মে যেটা হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর ডানহস্ত নিয়ম বা ডাইনামো নিয়ম সেটাতে আমাদের কি হয় না, সেখানে হচ্ছে কি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে বার্লোর চক্রকে মোটর বলা যায়, বার্লোর চক্রকে মোটর বলা যায়। ওকে, তো এবার প্রশ্ন দেখো, কলকাতার বিনতিকোণ 31 ডিগ্রি এন বলতে কি বোঝো? তাই তো, দুয়ের অথবা, দুয়ের দাগে দুয়ের অথবা। তাহলে কলকাতার বিনতিকোণ 31 ডিগ্রি এন বলতে কি বোঝো? সো দেখো এখানটায় আমি লিখে দিয়েছি যে কলকাতার বিনতিকোণ 31 ডিগ্রি এন বলতে বোঝায়, তোমরা জানো নিশ্চয়ই বিনতিকোণ কাকে বলে। যে ফার্স্ট অফ অল একটা দণ্ডচুম্বককে যদি ভার কেন্দ্র বা ভর কেন্দ্র দিয়ে বেঁধে ঝুলিয়ে দাও, তাহলে তার উত্তর মেরুটা অনুভূমিকের রেসপেক্টে খানিকটা নিচে নেমে যায়। ঠিক, এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অনুভূমিকের সাপেক্ষে, সেটা হলো অ্যাঙ্গেল অফ ডিফ, দ্যাট ইজ অফ বিনতিকোণ। এবার কলকাতায় বিনতিকোণ 31 ডিগ্রি এন বলতে কি বোঝাবে? নিশ্চয়ই বোঝাবে এটাই যে কলকাতার বুকে যদি কোনো দণ্ডচুম্বককে ঝুলিয়ে দেওয়া হয় ভরকেন্দ্র দিয়ে, তাহলে তার উত্তর মেরু হরাইজন্টাল রেসপেক্টে 31 ডিগ্রি কোণে নিচের দিকে নেমে যাবে। সিম্পল। ওকে, সেটা লিখে দিয়েছি। এবার তোমরাও জানো বই থেকে মুখস্থ করতে হয়, আমিও বই থেকে ঝেপে দিয়েছি, ঝেপে দিইনি, লিখেছি। ঠিক আছে, তো চলো 3, আশা করি এটা টুকে নিতে পারো অথবা বইয়ে যেটা আছে সেটা লিখে দিতে পারো। ওকে, চলো, অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কখন অসৎ প্রকৃত হয়? আমরা জানি অবতল দর্পণ সৎ এবং অসৎ দুটো প্রতিবিম্ব গঠন করতে পারে। সৎ কখন করে? যখন মেরু ফোকাস দূরত্বের বাইরে কোনো বস্তুকে যখন বসানো হয়। আর অসৎ কখন করে? যখন হচ্ছে কি বস্তুকে মেরু ও ফোকাস বিন্দুর মাঝে রাখা হয়, ঠিক আছে, মাঝে রাখা হয়। তো ঠিকঠাক। এবার আমি তোমাদের চিত্রটাও এঁকে দিতে পারি। চিত্রটা দেখো অবতল দর্পণের ক্ষেত্রে কিরকম হয়। অবতল দর্পণের ক্ষেত্রে চিত্র এইভাবে হয়। এটা হলো দর্পণের বাইরের দিকটা অস্বচ্ছ থাকে, এটা হলো তুমি ফোকাস নিলে এফ, এটাকে নিলে তুমি 2f, এখানে বস্তু বসালে। এবারে তুমি কি করবে, একটা রশ্মি সোজা গেল, সেটা এরকম ফোকাস দিয়ে পাস করলো, আর একটা রশ্মি দর্পণে হচ্ছে কে লম্বভাবে আপাতন হয়, তাই না? এরকম ভাবে সোজা গেল, সোজা রিফ্লেক্টেড ব্যাক হলো। এবার এটাকে পেছনে এক্সটেন্ড করতে হয়, এটাওকে এক্সটেন্ড করতে হয়। তাহলে এরকম জায়গায় আমাদের একটা বিবর্ধিত অসৎ বিম্ব পাওয়া যায়। ঠিকঠাক, তাহলে ছবি এঁকে দিয়েছি। আই হোপ তোমরা খুব ভালোই জানো আমার থেকে আরো বেশি, ছবিটা তোমরা এঁকে নেবে। ঠিকঠাক, চলো পরের প্রশ্ন। 3 অথবা 3 অর বলেছে। দেখো, কোন শর্তে একটি উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আচরণ করতে পারে? তাহলে একটি অবতল লেন্স একটি উত্তল লেন্স কখন অবতল লেন্সের ন্যায় আচরণ করবে না, একটি উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আচরণ করবে তখনই যখন তার চারপাশের মাধ্যম লেন্সের মাধ্যম অপেক্ষা ঘন হবে। 1 সেকেন্ড রিপিট, সে কি বলবে, কোন একটা উত্তল লেন্স অবতল লেন্সের ন্যায় আচরণ করবে যদি উত্তল লেন্সের চারিপাশের মাধ্যম লেন্সের মাধ্যম অপেক্ষা ঘন হয়, তাহলে সে
অবতল ক্যারেক্টারের ন্যায় আচরণ করবে। অবতলও ঠিক একই শর্তে উত্তলের মতো আচরণ করবে যদি তার চারপাশের মাধ্যমে প্রকৃতি লেন্সের মাধ্যমে অপেক্ষা ঘন হয়। ওকে, চলো 4 নম্বর। এবারে দেখো বলেছে একটি অর্ধপরিবাহী রোধ তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়। অর্ধপরিবাহী রোধ তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়। তাহলে তোমাকে এখানে প্রশ্নটা জাস্ট শুধু বলে দিলে হবে না, তোমরা জানো যে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমে। কিভাবে পরিবর্তিত হয় সেটা জানতে চেয়েছে, মানে এখানটা ওরা কিন্তু গ্রাফটা জানতে চেয়েছে। তাহলে অর্ধপরিবাহী, এটা যদি টেম্পারেচার, এটা যদি রেজিস্ট্যান্স আর হয়, তাহলে অর্ধপরিবাহী রোধ এরকম উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে এবং তোমরা বলবে যেটা হলো এক্সপোনেনশিয়ালি ফল করে। ঠিক জাস্ট এই গ্রাফটা আঁকবে আর বলে দেবে যে এক্সপোনেনশিয়ালি ফল করে। ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহী রোধ তাপমাত্রার সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয় না, অর্ধপরিবাহী রোধ যত বাড়তে থাকে তাপমাত্রা যত বাড়তে থাকে অর্ধপরিবাহী রোধ তত আস্তে আস্তে করে কমতে থাকে। ঠিকঠাক? ওকে, সো আমাদের যে সেশন চালু হয়েছিল ক্যাচ 18 মার্কস, আজকে তার পার্ট নাম্বার 4 কমপ্লিট। আই হোপ তোমাদের সেশনগুলো খুব ভালো লাগছে, আমি রেসপন্সও খুব ভালো পাচ্ছি। তো তোমরা এইভাবেই আমাকে হেল্প করতে থাকো যাতে আরো তোমাদের জন্য সেশন আনতে পারি, তোমাদের রিকোয়েস্টকে ফুলফিল করতে পারি। তো যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই লাল যে জায়গাটা আছে সেই জায়গাটা টাচ করতে পারো, নাও করতে পারো, সেটা তোমার মর্জি, কিন্তু অবশ্যই টাচটা করে দিও। শুধু টাচটা তো কাজ, আর তো কোনো কাজ নেই। টাচটা করে দিয়ে অল ভার্চুয়াল বেল আইকনকে অল প্রেস করে দিও। ওকে, চলো আজকের মতো এখানে সেশন শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তব তক কে লিয়ে বাই।